গোপাল ভাঁড়ের নাম শুনলেই আমাদের কি মনে হয়? একজন রসিক মানুষ, তাই না? কিন্তু গোপাল শুধু হাসির রাজা ছিলেন না, তিনি ছিলেন বুদ্ধির সম্রাট। হাসির আড়ালে এমন সব অসম্ভব সমস্যার সমাধান করতেন যা আর কারো পক্ষে সম্ভবই ছিল না। আজ আমরা দেখব কিভাবে তিনি তার অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন। আজ আমরা গোপালের 4টি দারুণ গল্প দেখব। প্রত্যেকটা গল্পেই এমন সব চ্যালেঞ্জ ছিল যা প্রায় অসম্ভব। তো চলুন আর দেরি না করে সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। কৃষ্ণনগরের রাজসভায় যখনই কোনো বড়সড় বিপদ আসত, রাজা রানী কার দিকে তাকাতেন বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, তিনি হলেন গোপাল। একটা কথা তখন খুব চলত, যেখানে সমস্যা সেখানে গোপাল। রাজা কৃষ্ণচন্দ্র তাকে শুধু মনোরঞ্জনের জন্য নয়, রাজ্যের সুরক্ষার জন্য নিজের পাশে রাখতেন। বলা যেতে পারে গোপাল ছিলেন রাজার গোপন অস্ত্র। দেখুন, কাগজে কলমে তার পদটা ছিল রাজসভার ভার, কিন্তু আসল কাজটা কি ছিল? তিনি ছিলেন রাজার সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতা, প্রতারকদের মুখোশ খুলে দিতেন, এক কথায় রাজ্যের রক্ষা কবচ। আর তার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার ক্ষুরধার বুদ্ধি। তো আমাদের প্রথম গল্প শুরু হচ্ছে। ভাবুন একবার, রাজা হঠাৎ 7 দিনের জন্য গায়েব। কোথায়? এক বাগান বাড়িতে। আর শোনা যাচ্ছে তিনি এক রহস্যময়ী নারীর জাদুর জালে আটকা পড়েছেন। তার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণই নেই। সমস্যাটা হলো, এক জাদুকরী নাকি একটা জাদুকাঠি দিয়ে রাজাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়েছে। রানীমা তো প্রায় ভেঙে পড়েছেন। তিনি গোপালকে ডাকলেন, কিন্তু বাগানবাড়ির সামনে দাঁড়িয়ে আছে এক বিশালদেহী প্রহরী। তাকে এড়িয়ে ভেতরে ঢোকাটাই তো প্রায় অসম্ভব। আচ্ছা, তাহলে গোপাল কি করলেন? এখানেই তো আসল মজা। তিনি কিন্তু কোনো জাদুবিদ্যা ব্যবহার করেননি। তিনি গেলেন এক বিজ্ঞানীর কাছে, সেখান থেকে নিলেন এক রাসায়নিক যা কাপড়ে লাগালে কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যাওয়া যায়। ব্যাস, প্রহরীর চোখকে ফাঁকি দিয়ে সোজা ভেতরে। তারপর সাধুবাবার ছদ্মবেশে আসল জাদুকাঠিটা একটা নকল কাঠির সাথে এমনভাবে বদলে দিলেন যে কেউ ঘুণাক্ষরেও টের পেল না। আর তারপর যা হলো সেটা তো ভাবাই যায় না। যেই না সেই জাদুকরী তার নকল কাঠিটা রাজার উপর ব্যবহার করতে গেল, কিচ্ছু হলো না। রাজার ঘোর এক মুহূর্তে কেটে গেল, আর তিনি সাথে সাথে ধরে ফেললেন পর্দার পেছনের আসল ষড়যন্ত্রকারী, সেই মন্ত্রীকে। গোপাল আবারও প্রমাণ করে দিলেন আসল জাদুটা বুদ্ধির, কোনো কাঠির নয়। চলুন এবার দ্বিতীয় চ্যালেঞ্জটা দেখা যাক। এবার রাজসভায় হাজির হলো একদল তাঁতি। তারা রাজাকে এমন এক পোশাকের লোভ দেখালো যা নাকি জাদুকরী, কিন্তু এর পেছনে ছিল একটা দারুণ মনস্তাত্ত্বিক খেলা। তাঁতিদের দাবিটা শুনুন। তারা নাকি এমন এক স্বর্গীয় শাড়ি বানাচ্ছে যা প্রজাপতির পাখনার সুতো আর হাতির দাঁতের গুঁড়ো দিয়ে তৈরি। আর শর্তটা হলো, এই শাড়ি শুধু পবিত্র লোকেরাই দেখতে পাবে। আসল ব্যাপারটা কি? আসলে কোনো শাড়ি নেই, এটা ছিল রাজকোষ থেকে 1000 স্বর্ণমুদ্রা হাতিয়ে নেওয়ার একটা নিখুঁত প্ল্যান। এখন প্রশ্নটা হলো, এমন একটা মিথ্যার মুখোশ কিভাবে খোলা যায়, যখন সবাই সত্যিটা বলতে ভয় পাচ্ছে, কারণ সত্যি বললেই নিজেকে অপবিত্র বলে মেনে নিতে হবে। রাজা থেকে শুরু করে সভাসদ সবাই বিশ্বাস করার ভান করছে। আর এখানেই গোপালের মাস্টার স্ট্রোক। তিনি এমন একটা চাল দিলেন যা দিয়ে প্রতারকদের নিজের জালেই ফাঁসিয়ে দিলেন। তিনি বললেন, বাহ, এত সুন্দর শাড়ি, এর সৌন্দর্য তো একমাত্র তাঁতিদের সর্দার পড়লেই ঠিকঠাক ফুটে উঠবে। ভাবুন অবস্থাটা। আব প্রতারকের সামনে দুটোই রাস্তা খোলা, হয় ভরা সভায় নগ্ন হয়ে দাঁড়ানো, নয়তো নিজেদের প্রতারণা স্বীকার করা। খেলা শেষ। আচ্ছা, এবার একটা বেশ মজার গল্প। রাজা মন্ত্রীর পাল্লায় পড়ে ঠিক করলেন গোপালকে একটু জব্দ করবেন। কি করলেন? জেল থেকে একদল দাগি ডাকাতকে ছেড়ে দিয়ে তাদের পাঠালেন গোপালের বাড়িতে চুরি করতে। রাজার চ্যালেঞ্জটা ছিল বেশ সোজা। যদি ডাকাতরা রাজ্যের সবচেয়ে চালাক মানুষটার বাড়ি থেকে সফলভাবে চুরি করতে পারে, তাহলে তাদের সব সাজা মাফ। রাজা তো মনে মনে ভাবছেন এবার গোপালকে ঠিক জব্দ করা যাবে, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন গোপালের সাথে বুদ্ধির খেলায় জেতা প্রায় অসম্ভব। গোপাল তো আগে থেকেই সবটা আঁচ করে ফেলেছিলেন। তিনি ইচ্ছে করেই ডাকাতদের শুনিয়ে শুনিয়ে তার স্ত্রীকে বলতে লাগলেন, শোনো, আমি সব সোনাদানা একটা শুকনো কুয়োর মধ্যে লুকিয়ে রাখছি। ডাকাতগুলো তো লোভে অন্ধ, তারা ভাবল জল সেচে ফেললেই গুপ্তধনের দেখা মিলবে। আর কি, সারা রাত ধরে তারা কুয়ো থেকে জল তুলল। সকালবেলা রাজা আর মন্ত্রী এলেন জয়ের হাসি হাসতে। এসে দেখেন ডাকাতগুলো ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মাটিতে পড়ে আছে, আর গোপালের শুকনো বাগান জলে থই থই করছে। মানে গোপাল কোনো মারামারি না করে বুদ্ধি খাটিয়ে ডাকাতদের দিয়েই নিজের বাগানে জল দেওয়ানোর কাজটা করিয়ে নিলেন। এবার আমরা আসছি শেষ গল্পে, আর এটা সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জ।
এবারের বিপদটা কোনো সাধারণ মানুষ নয়, বরং এক অতি প্রাকৃত শক্তি যা সরাসরি রাজার জীবন নিতে এসেছে। গোপাল কিছু অদ্ভুত জিনিস খেয়াল করতে শুরু করলেন। প্রথমে একদিন হঠাৎ রাজবাড়ির রান্নাঘর থেকে সব ইঁদুর উধাও। এর ঠিক পরেই রাজসভায় এক রহস্যময় মেয়ের আগমন, যে খুব তাড়াতাড়ি রাজার প্রিয় পাত্রী হয়ে উঠল। আর তার কিছুদিন পরেই রাজা গুরুতর অসুস্থ, আর রাজার বিশ্বস্ত সভাসদরা একজন একজন করে জেলে যেতে শুরু করল। গোপাল বুঝলেন এই ঘটনাগুলো আলাদা নয়, এর মধ্যে গভীর কোনো যোগসূত্র আছে। গোপাল তার অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে সবটা মিলিয়ে ফেললেন। ইঁদুর সাপের প্রিয় খাবার, আর এই মেয়েটা আসার পরেই ইঁদুরগুলো উধাও। তিনি যা বুঝলেন তা শুনে সবাই চমকে উঠল। এই নতুন মেয়েটি আসলে মানুষ নয়, সে এক ইচ্ছাধারী নাগিন। এবার গোপাল যে চালটা চাললেন সেটা ছিল একেবারে মোক্ষম। তিনি জানতেন সাপের সবচেয়ে বড় শত্রুকে বেজি। তিনি সোজা রাজসভায় একটা বেজি নিয়ে হাজির হলেন, আর যা হওয়ার তাই হল। বেজিকে দেখা মাত্রই সেই নাগিন ভয় নিজের আসল সাপের রূপে ফিরে আসতে বাধ্য হল। অর্থাৎ গোপাল অতি প্রাকৃত শক্তির মোকাবেলা করলেন প্রকৃতির সাধারণ নিয়ম দিয়ে, একেবারে কিস্তিমাত। তো এই যে চারটে গল্প আমরা শুনলাম, এখান থেকে একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার, সেটা জাদু হোক, সামাজিক চাপ হোক, ডাকাতের দল হোক বা কোনো নাগিন, কোনো কিছুই গোপালের বুদ্ধির সামনে টিকতে পারেনি। আমরা দেখলাম 4টে অসম্ভব চ্যালেঞ্জ, আর প্রত্যেকবারই গোপাল জিতলেন, কিন্তু কোনো শক্তি বা ক্ষমতা দিয়ে নয়। জিতলেন তার প্রখর বুদ্ধি, নিখুঁত পর্যবেক্ষণ আর যুক্তি দিয়ে ভাবার ক্ষমতা দিয়ে। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, শেষ পর্যন্ত কোনটা বেশি শক্তিশালী, রাজার মুকুট নাকি একজন সাধারণ ভাঁড়ের বুদ্ধি? গোপালের গল্পগুলো হয়তো আমাদের এই প্রশ্নের উত্তরই দিয়ে যায়। ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু বুদ্ধি কালজয়ী।